নিতুর সাহস হচ্ছে না মীরার সামনে যাবার, কিন্তু এত বছর পর মেয়েকে দেখার লোভ সামলাতে পারছে না নিতু। নিতু এক নজর মীরাকে দেখবে বলে হেঁটে হেঁটে হল রুমে চলে আসে, কিন্তু আশেপাশে কাউকে দেখাতে পারছে না। হল রুমে এক কোণে দাঁড়িয়ে থাকে চুপ করে। হঠাৎ করে যেন ফোন বেজে ওঠে, শব্দ অনুসরণ করে তাকায় নিতু। পরীর মতো সুন্দর একটা মেয়ে নেমে আসছে সিঁড়ি দিয়ে। মীরা আসছে সিঁড়ি দিয়ে নেমে। মীরা মামি রুম থেকে বেরিয়েছে নানুর রুমে যাবে বলে। তার আগে মীরাকে ওদের মম ফোন করে। মীরা ফোন রিসিভ করে বলে, হ্যাঁ মম, বলো। তোরা কখন আসবি? আমি তোর জন্য বিরিয়ানি রান্না করে বসে আছি। আমাদের আসতে একটু দেরি হবে, তুমি খেয়ে নাও মম। তাহলে আসার পথে তোর আর আমার জন্য অনু যে চুলগুলো অর্ডার করেছে সেগুলো নিয়ে আসিস। আচ্ছা মম, তুমি চিন্তা করো না, আমরা সময় মতো বাড়ি পৌঁছে যাব। মীরা ফোনে কথা বলতে বলতে ওর নানুর রুমের দিকে চলে যায়। নিতু মীরা চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। তিনি এখনও চিনতে পারছেন না এই কি তার মেয়ে মীরা। তিনিও মীরার পিছন পিছন চলে যায় সত্যিটা জানার জন্য। মীরাকে রুমে ঢুকতে দেখে নানু বলে, হ্যাঁ রে মীরা, আমার এই হীরের টুকরা নাচ জামাইকে কোথায় পেয়েছিস তুই? মীরা হেসে দিয়ে বলে, হসপিটালে। মানে? ওর সাথে আমার প্রথম দেখা হয় ওর হসপিটালে। জানিস তোর বর আমাকে কয়েকটা ব্যায়াম করিয়ে পায়ের ব্যথা ভালো করে দিয়েছে। মীরা মিহানের দিকে তাকিয়ে বলে, মিহান, মম ফোন করেছিল। মম তাড়াতাড়ি বাড়িতে ফিরতে বলেছে। অনু যে আমাদের জন্য চুলগুলো আমার আর মমের জন্য অর্ডার করেছিল সেগুলো ফেরার পথে নিয়ে যেতে বলেছে মম। নানু, আজ আমরা আসি কেমন? মিরাজ, তুই কত বছর পর এ বাড়িতে এসেছিস, কিছু না খেয়ে চলে যাবি? না না, আজ যাচ্ছি ঠিকই, কিন্তু খুব তাড়াতাড়ি আমি মামুকে নিয়ে এ বাড়িতে আসব। মামু আর আমি একসাথে পাত পেরে খাবো। আজ আর বাধা দিও না। কেউ কিছু বলার আগে নিতু দরজার সামনে দাঁড়িয়ে বলে, মীরা। কারো গলার আওয়াজ শুনে সবাই দরজার দিকে তাকায়। মীরা সামনে থাকা ব্যক্তিকে চিনতে খুব বেশি অসুবিধা হয়নি। মীরা চোখ মুখ শক্ত করে বলে, মিহান, চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। মীরা মা, আমার কেমন আছিস তুই? জি, আমাকে বলছেন? তুই আমার সাথে এভাবে কথা বলছিস কেন? আমার জানা মতে অপরিচিত মানুষের সাথে এভাবেই কথা বলতে হয়। কি বলছিস? আমি তোর অপরিচিত মানুষ কেন হতে যাব? আমি তোর মা। আপনার কোথাও ভুল হচ্ছে। আমার যখন 5 বছর বয়স তখন একটা অ্যাক্সিডেন্টে আমার বাবা মাকে হারিয়ে ফেলি। মীরার কথা শুনে নিতু বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলছে। মীরা সেদিকে না তাকিয়ে মিহানকে বলে, মিহান, আমাদের দেরি হয়ে যাচ্ছে, চলো। চলো। মিহান আর মীরা সবাইকে বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। নিতু কাঁদতে কাঁদতে নিজের রুমে চলে যায়। নিতুকে কাঁদতে দেখে সিরাজ বলে, কি হলো, কাঁদছো কেন? নিতু কিছু না বলে কেঁদে যাচ্ছে। কি হলো, বলবে তো? আজ মীরা এসেছিল এ বাড়িতে। কখন এসেছো? এখনো কি আসছো বাড়িতে? না, চলে গেছে। আমার সাথে অপরিচিতার মতো ব্যবহার করছে। আমার খুব কষ্ট হচ্ছে। এতগুলো বছর পর ওকে কাছে পেয়ে জড়িয়ে ধরতে পারলাম না। আমাদের ভুলের জন্য এমন ব্যবহার করছো? তুমি তো সব জানো, নিলয়ের সাথে বিয়ের পর সব ঠিকঠাক ছিল। মীরা যখন পৃথিবীতে আসে তখন থেকে শুরু হয় আমাদের মধ্যে ঝামেলা। নিলয় ওর ব্যবসা নিয়ে ব্যস্ত থাকতো, ছুটির দিনেও কাজ নিয়ে থাকতো, রাত করে বাড়ি ফেরা, অনেক সময় তো রাতে বাড়িও ফিরতো না। এরপর আমার মনে সন্দেহ বাসা বাঁধতে শুরু করে। কিছু জিজ্ঞাসা করলেও ঠিক মতো বলতো না। এর মধ্যে তোমার সাথে আমার পরিচয় হয়, ভালো বন্ধু হয়ে উঠি আমরা। তোমার সাথে কথা বললে নিলয় রাগারাগি করতো। এসব ছোটোখাটো ঝামেলা করতে করতে একসময় আমাদের ডিভোর্সটা হয়ে যায়। নিলয় নিজে বলেছিল মীরা ওর কাছে থাকবে। আমি আর না করিনি, কারণ মীরা সব থেকে বেশি ভালোবাসতো ওর বাবাকে। মীরার জন্য সারাদিন মন খারাপ করে থাকতাম। এর মধ্যে তুমি বাবা মার কাছে বিয়ের প্রস্তাব দাও, তাও রাজি হয়ে যাই। আমার বিয়ের খবর শুনে নিলয়ের বাবা নিলয়েরও বিয়ে ঠিক করে। এরপর তোমার সাথে আমার বিয়ে হয়। নিলয়কে অনেকবার বলেছি মীরাকে আমাকে দিয়ে দেওয়ার জন্য, কিন্তু ও না করে দিত। এর মধ্যে ভাইয়া মালয়েশিয়া থেকে এসে এসব দেখে মীরাকে নিয়ে চলে যায়। আজ কত বছর পর মেয়েকে কাছে পেয়েও একটু আদর করতে পারলাম না। কান্না করো না, আল্লাহর উপর ভরসা রাখো।
তিনি সব ঠিক করে দিবেন। মিহান গাড়ি ড্রাইভ করছে আর কিছুক্ষণ পর পর মীরাকে দেখছে। মীরার চোখ লাল হয়ে গেছে, যে কোনো সময় চোখ দিয়ে অঝোর ধারায় বৃষ্টি পড়তে শুরু করবে। মিহান মীরার মনের অবস্থা বুঝতে পেরে বলে, জানো আমি আজ অনেক খুশি। কেন? বারে, আজ তুমি আমাকে নিজে থেকে তুমি করে বলছো। মীরা অবাক হয়ে বলে, আমি কখন আপনাকে তুমি করে বলেছি? কেন মনে নেই আসার সময়? ভুলে হয়তো বলে ফেলেছি। ভুল করো আর যাই করো, এখন থেকে আমাকে তুমি করেই বলবে। কিন্তু দেখো জান, আমার রাগ বাড়াবা না। আমার রাগ উঠলে কিন্তু আমি রোম্যান্স শুরু করে দেবো। মীরা বিড়বিড় করে বলে, রাগ উঠলে মানুষ মারে, বকে, চেঁচামেচি করে, আর এর কি না রোম্যান্স পায়। আল্লাহ, এ আমি কার পাল্লায় পড়লাম? বিড়বিড় করে কি বলো? না কিছু না। যাই হোক, জান একটা গান শুন। আমি তো ভালো গান জানি না। মিহান মন খারাপের অভিনয় করে বলে। ও, মীরা মিহানের দিকে তাকিয়ে বলে, আপনি বরং আমাকে এখন একটা গান শোনান, পরের বার না হয় আমি আপনাকে শোনাবো। আমাকে তুমি করে না বললে তোমার সাথে কথা বলবো না। ঠিক আছে বলছি। বলো। মীরা জোরে নিঃশ্বাস নিয়ে বলে, তুমি বরং আমাকে একটা গান শোনাও, পরের বার না হয় আমি তোমাকে শোনাবো। মিহান হাসি মুখে বলে, জান পরের বার কিন্তু তুমি আমাকে গান শোনাবে। মীরা মাথা নেড়ে হ্যাঁ বলে। মিহান এক হাতে ড্রাইভ করছে, অন্য হাত দিয়ে মীরার হাত ধরে গান গাইতে শুরু করে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে, আমার পরাণে যে গান বাজিছে তাহার তারটি শিখো তোমার মনের মঞ্জিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। মীরা হেসে দিয়ে বলে, তুমি তো খুব ভালো গান গাইতে পারো। তেমন কিছু না, কলেজ লাইফে বন্ধুদের সাথে একটু আধটু গাইতাম আর কি। এটাকে তুমি একটু একটু বলছো? আমার তো মনে হয় তুমি ডাক্তারি না করে গানটাকে প্রফেশন হিসেবে নিতে পারতে। মিহান হেসে দিয়ে বলে, গুড জোক। আমি সত্যি বলছি। মিহান গাড়ি থামিয়ে বাঁকা হেসে বলে, আমার কাছের মানুষ ছাড়া কাউকে আমি গান গেয়ে শোনাইনি, সুতরাং এসব আজে বাজে চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো। আমার অত ধৈর্য নেই স্টেজ শো করার, আর আমার ধৈর্য নেই বলেই তো তোমায় তাড়াতাড়ি আমার বউ করে নিয়েছি। এখন চলো, শপিং মলের সামনে চলে এসেছি, তোমার আর মমের চুড়িগুলো নিয়ে আসি। মিহান গাড়ি থেকে নেমে গেলে মীরা নিজে নিজে বলে, অসভ্য লোক একটা, মুখে যা আসে তাই বলে। আমাকে লজ্জায় না ফেললে ওনার চলে না, অসভ্য একটা। মীরা গাড়ি থেকে নামলে মিহান মীরার হাত ধরে শপিং মলের দিকে চলে যায়। মাঝরাতে হঠাৎ কিছু পড়ে যাওয়ার শব্দে মীরার ঘুম ভেঙে যায়। মীরা শোয়া থেকে উঠে মিহানকে না দেখে মনে মনে বলে, মিহান কোথায়? আমি তো ওর বুকের উপর ঘুমিয়েছিলাম, এত রাতে আবার কোথায় গেল? আর কিসের একটা শব্দ হলো না? মিহান ঠিক আছে তো? মীরা উঠে বারান্দায় দেখে, কিন্তু মিহান সেখানেও নেই। রুমে ঢোকার সময় খেয়াল করে ওয়াশরুমের আলো জ্বলছে। মীরা দরজায় নক করে বলে, মিহান, তুমি কি ওয়াশরুমে? ভিতর থেকে কোনো সাড়া শব্দ আসছে না। মিহান, তুমি সাড়া দিচ্ছ না কেন? মীরা আরও কয়েকবার ডাকে, কিন্তু ভিতর থেকে কোনো শব্দ আসছে না। মীরার মনে ভয়ে বাসা বাঁধতে শুরু করে, চোখ দিয়ে পানি পড়তে শুরু করে। মীরা আর সময় নষ্ট না করে ওদের মমের রুমের দরজা নক করে। মম দরজা খুলে দিয়ে বলে, কি হয়েছে? তোকে এমন দেখাচ্ছে কেন? কান্না করছিস কেন? মম, তোমাকে বকা দিয়েছে? চলো আমরা ওর মজা দেখাচ্ছি। কত বড় সাহস আমার মাকে বকা দেয়। মীরা কান্না করতে করতে বলে, না বাবা, ও কিছু বলেনি আমাকে। তাহলে কি হয়েছে? কান্না করছিস কেন? মম, আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ করে কিছু পড়ে যাওয়ার শব্দ আমার ঘুম ভেঙে যায়।
ঘুম থেকে উঠে দেখি মিহান পাশে নেই। ওকে পাশে না পেয়ে বারান্দায় খুঁজি, ওয়াশরুমে খুঁজতে গিয়ে দেখি ওয়াশরুমে লাইট জ্বলছে, ভেতর থেকে লক করা। অনেকক্ষণ মিহানকে ডাকাডাকি করেও ভেতর থেকে কোনো শব্দ পাইনি। আমি আর না পেরে তোমাদের ডাকতে চলে এসেছি। মম, আমার খুব ভয়। মম নিজেকে সামলে নিয়ে বলে, চিন্তা করিস না, চল আমরা দেখছি। মম আর পাপা ডাকাডাকি করলেও ভিতর থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি। মীরা পাপাকে দরজা লক ভেঙে ফেলতে বলে। মীরার কথা মতো পাপা ভেঙে ভিতরে ঢুকে থমকে যায়। মীরা ভেতরে ঢুকে মিহান বলে জোরে চিৎকার দিয়ে মাথা ঘুরে পড়ে যেতে চাইলে মম মীরাকে ধরে ফেলে। মীরা, মীরা কি হয়েছে তোর? মীরা, মীরা বোধহয় মিহানের এই অবস্থা দেখে সেন্সলেস হয়ে গেছে। তুমি মীরাকে নিয়ে গিয়ে শোও, আমি মিহানকে নিয়ে আসছি। মীরা পিটপিট করে চোখ খুলে অনুভব করে কেউ ওরে শক্ত করে জড়িয়ে ধরে আছে। অন্ধকার রুমে ভালো করে দেখতে পাচ্ছে না, তার নিঃশ্বাস জানান দিচ্ছে সে মীরার আপন কেউ। বাতাসে বারান্দার পর্দা সরে গেলে এক গুচ্ছ আলো এসে রুমে পড়ে। মীরা ভালো করে তাকিয়ে দেখে মিহান ওকে জড়িয়ে ধরে আছে, মাথায় ব্যান্ডেজ করা। আস্তে আস্তে মীরার রাতের কথা মনে পড়ে যায়। পাপা লক ভেঙে ওয়াশরুমে ঢুকলে মীরাও পিছন পিছন রুমে ঢুকে দেখে মিহান ফ্লোরে পড়ে আছে আর ফ্লোরে রক্ত ভেসে যাচ্ছে। মীরা মিহানকে এই অবস্থায় মেনে নিতে না পেরে মিহান বলে চিৎকার দেয়। তারপর আর কিছু মনে নেই মীরার। মীরা মিহানকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দেয়। কান্নার শব্দে মিহান জেগে যায়। জান, কি হয়েছে? কান্না করছো কেন? এই দেখো, আমি ঠিক আছি। মীরা মিহানকে সরিয়ে দিয়ে উঠে মিহানের মুখে অনেকগুলো চুমু দেয়। মিহানের মাথার ব্যান্ডেজ আস্তে আস্তে হাত বুলিয়ে দিয়ে সেখানে অনেকগুলো চুমু দিয়ে মিহানকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে কান্না করছে। মিহান আস্তে উঠে মীরার চোখের পানি মুছে দিয়ে বলে, আমি তো ঠিক আছি, কান্না থামাও এবার। মীরা কোনো মতে কান্না থামিয়ে বলে, তোমার ওই অবস্থা কিভাবে হয়েছে? ওয়াশরুমের ফ্লোরে শ্যাম্পু না জানি সাবানের পানি পড়েছিল, আমি খেয়াল করিনি। দরজা লক করে ঘুরতেই পা পিছলে পড়ে গিয়ে বেসিংয়ের কোনায়। মাথায় হাত দিয়ে দেখি রক্ত পড়ছে। কিছু বোঝার আগেই চারদিকে অন্ধকার হয়ে আসে। তারপর চোখ খুলে দেখি মম আর পাপা পাশে বসে আছে। তাদেরকে জিজ্ঞাসা করে জানতে পারি তুমি কিছু পড়ে যাওয়ার শব্দ শুনে ঘুম থেকে উঠে যাও। ওয়াশরুমের দরজা নক করলেও আমি কোনো সারা শব্দ দেই না। তখন মম আর পাপার রুমে গিয়ে তাদের ডেকে আনো, পাপাকে ওয়াশরুমের লক ভাঙতে বলো। তারপর আমাকে ওই অবস্থায় দেখে তুমি সেন্সলেস হয়ে পড়ো। পাপা ডাক্তার ডেকে আমাকে ব্যান্ডেজ করায়, তোমাকেও দেখায়। একে তো তুমি দুর্বল ছিলে, তার উপরে আমার এই অবস্থায় দেখে সব পেয়ে সেন্সলেস হয়ে যাও। জানো, তোমাকে ওই অবস্থায় দেখে আমার দুনিয়া। মিহান মীরাকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে বলে, ভালোবেসে ফেলেছ আমায়? না, বাসি না। মিহান মীরার কথা শুনে একটু হেসে বলে, জানি আমি বাসো কি বাসো না। মীরা মিহানকে ছাড়িয়ে নিয়ে বলে, জানো যখন, তাহলে জানতে চাচ্ছ কেন? এখন ঘুমাও, আর একটা কথাও বলবে না। আমি নিচে থেকে আসছি। আমি তোমাকে ছাড়া ঘুমাতে পারবো না। এখন তুমি জানো কি করবে তুমি? মিহানের কথা শুনে রাগী চোখে মিহানের দিকে তাকায়, কিন্তু মিহান কোনো হেলদোল নেই। নিজেই শুয়ে পড়ে। মীরার হাত ধরে টান দিয়ে বুকের সাথে জড়িয়ে নেয় মিহান। এখন কোথাও যেতে হবে না, একটু যদি নড়াচড়া করেছো তো তোমার খবর আছে। মীরা কিছু বলবে তার আগে অনু ভাইয়া ভাইয়া বলতে বলতে রুমে ঢোকে। মীরা মিহানের উপর থেকে সরে যেতে চাইলে মিহান মীরাকে শক্ত করে ধরে রাখে। ভাবি, তোমাকে উঠতে হবে না, তুমি ভাইয়ের বুকে শুয়ে থাকো। তুই একটু দেখে চলতে পারিস না? আজ তো বড় ঘটনা ঘটে যেতে পারতো। সরি বোন, এরপর থেকে দেখি শুনে চলবো, আর বকিস না। সত্যিই তো? একদম সত্যি। তোরা রেস্ট নে, আমি এখন যাই। অনু চলে গেলে মীরা মিহানের বুকে আলতো করে চুমু দেয়। মিহান যেন বুঝতে না পারে। মীরা মনে মনে আওড়াতে থাকে, বাসি বাসি, খুব ভালোবাসি তোমায়। তোমার হাসি মুখে ঘায়েল হতে ভালোবাসি। তোমার পাগলামিগুলোকে ভালোবাসি। না চাইতেও তোমার জোর করে নেওয়া ভালোবাসাকে ভালোবাসি। মাঝে মাঝে আমার মুখে হাসি ফোটানোর জন্য তোমার বোকা বোকা কথাগুলোকে খুব ভালোবাসি। আমার জীবনে তুমি আর মামু ছাড়া আর কেউ নেই। কাল তোমার ওই অবস্থা দেখে আমার তখন মনে হয়েছে এই বুঝি আমি তোমাকে হারিয়ে ফেলেছি। তখনকার কথা মনে পড়লে আমার কলিজা কেঁপে ওঠে বারবার।
পারবো না, পারবো না হারাতে তোমাকে আমি কোনো মতে। তুমি সবসময় একটা কথা বলো না, না চাইলেও তুই আমার, ঠিক তেমনই তুমি না চাইলেও তুমি আমার। তোমার ভালোবাসার মায়াজালে আটকে গেছি আমি, এবার শুধু তোমার রঙে রাঙিয়ে নেওয়া বাকি। মীরা যতই আস্তে করে মিহানের বুকে ঠোঁট ছোঁয়াক না কেন, মিহান ঠিকই টের পেয়ে যায়। মিহান ঠোঁটের কোণে হাসি টেনে মনে মনে বলে, আমি জানি জান, তুমি আমাকে ভালোবেসে ফেলেছ। তোমার চোখে আমি আমাকে হারানোর ভয় দেখেছি। এই ভয়ের কারণে প্রথম ভালোবাসার ছোঁয়া পেয়েছি তোমার। আমাকে তখন বুকের ভেতর ঢুকিয়ে ফেলতে পারলে বোধহয় তুমি শান্তি পেতে। মুখে স্বীকার না করলেও আমি তোমার মনের কথা বুঝতে পারি জান। এখন শুধু সময়ের অপেক্ষা, কবে তুমি নিজের অধিকার খাটিয়ে বলবে না চাইলেও তুমি আমার। আজ 10 দিন হয়ে গেছে মিহান মাথা ফাটিয়েছে। এতগুলো দিন মীরা মিহানকে ছেড়ে কোথাও যায়নি, এমনকি মিহানকে হসপিটালেও যেতে দেয়নি। মীরার মামু এসে দেখে গেছে মিহানকে। মিহানের কখন কি লাগবে সব মীরা দেখেছে এই কয়দিন। মম মীরাকে এই কয়দিনে শাড়ি পরা শিখিয়ে দিয়েছে। মীরা আগে কিছু রান্না জানতো, তারপরও চৌধুরী বাড়ির সবাইকে কি পছন্দ করে সেসব রান্না কম বেশি শিখেছে। মাঝে মাঝে মিহানের রোম্যান্টিক অত্যাচার সহ্য করতে হয়েছে মীরাকে। সব মিলিয়ে এই 10 দিন ভালো কেটেছে মিহান মীরার। কাল রাতে মিহানের জোড়াজড়িতে সেজুতিকে মীরা ফোন করে পরিচয় গোপন কথা বলে। আজ বিকালে একটা রেস্টুরেন্টে দেখা করবে মীরা আর সেজুতি। মিহান দুপুরে হসপিটাল থেকে এসেছে, মীরা রেডি হচ্ছে। এখন সবে 3টা বাজে, 4টার সময় সেজুতির সাথে দেখা করার কথা। মীরার মিহানের হাবভাব মোটেও ভালো লাগছে না। টিভি চালিয়ে সেদিকে না তাকিয়ে মীরার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মীরা শাড়ির কুচি ঠিক করতে করতে বলে, টিভির দিকে না তাকিয়ে আমার দিকে কি তাকিয়ে আছো কেন? তোমাকে দেখছি আর চিন্তা করছি মম আমার কত বড় একটা সর্বনাশ করেছে। মিহানের কথা শুনে মীরা ভ্রু কুচকে তাকিয়ে বলে, মানে? আমার কত শখ ছিল তোমাকে প্রতিদিন নিজের হাতে শাড়ি পরিয়ে দেব। মম তোমাকে শাড়ি পরা শিখিয়ে আমার স্বপ্ন মেরে বালি চাপা দিয়ে দিয়েছে। মিহানের কথা শুনে মীরা হেসে দেয়। শাড়ির কুচি ঠিক করে মিহানকে বলে, আহারে, আমার কাছে তোমার জন্য একটা অফার আছে। কি অফার? সপ্তাহে একদিন তোমার পছন্দের শাড়ি আমাকে নিজ হাতে পরিয়ে দিবে। তোমার পছন্দের কোনো একটা জায়গায় আমাকে নিয়ে ঘুরতে যাবে। মাঝরাতে তুমি আর আমি যখন চন্দ্রবিলাস করব, তখন তুমি তোমার পছন্দের গান শোনাবে। রাজি কিনা বলো তাড়াতাড়ি। মীরার কথা শুনে মিহান খুশিতে আটখানা হয়ে মীরার সামনে গিয়ে দুই কাঁধে 2 হাত রেখে বলে, এরকম অফার কখনো মিস করতে নেই, আমি রাজি। হয়েছে, এবার ছাড়ো। শোনো না, আমিও না তোমার সাথে যাই। কেন? আমি শিওর আর সবাই তোমার দিকে তাকিয়ে থাকবে। কখন কে আবার আমার জোর করে বিয়ে করা বউটাকে তুলে নিয়ে যায়, তাই। মীরা মিহানের কথা শুনে ওর নাক টিপ দিয়ে হেসে দিয়ে বলে, তুমি নিশ্চিন্ত থাকতে পারো, তোমার বউ তোমারই থাকবে। কেউ চোখ তুলে তাকানোর সাহস পাবে না। কিন্তু তুমি একটা কথা বলো আমাকে। কি? বিয়ের আগে তুমি বিকেলে হসপিটালে যেতে, রাত 2টা-3টের সময় বাড়িতে ফিরতে। কিন্তু বিয়ের পর তোমার রুটিন উল্টো হয়ে গেল কি করে? সকালে হসপিটালে যাও, বিকেলের মধ্যে ফিরে এসো। ঘটনা কি বলো তো? মিহান মীরাকে ঘুরিয়ে পিছন থেকে জড়িয়ে ধরে কাঁধে থুতনি রেখে বলে, তখন কাজের চাপ একটু বেশি ছিল। হসপিটালে 6 জন ডাক্তার ছুটিতে ছিল, তখন একটু কাজের চাপ বেশি ছিল, বুঝেছো এবার? বুঝেছি, ছাড়ো, এবার দেরি হয়ে গেছে। অলরেডি 3:30 বাজে। ঠিক আছে, সাবধানে যাবে। মীরার রেস্টুরেন্টে ঢুকতে ঢুকতে 15 মিনিট লেট হয়ে যায় জ্যামের কারণে। মীরা সেজুতিকে চেনে না, তাই রেস্টুরেন্টে ঢুকে তাকে ফোন করে। মীরা খেয়াল করে রেস্টুরেন্টে কোনায় টেবিলে একজন মহিলা বসে আছে, তার ফোনটা বাজছে। মীরা ফোন কেটে দিয়ে তার সামনে গিয়ে মিষ্টি হেসে বলে, সেজুতি আন্টি? হ্যাঁ, কিন্তু তোমাকে তো চিনলাম না। মীরা তার সামনে চেয়ারে বসে বলে, ফাহিম নামের কাউকে চিনেন? মীরার কথা শুনে সেজুতি আন্টি চমকে ওঠে। আজ কত বছর পর তার প্রিয় মানুষটার নাম শুনল। কোন ফাহিম?
মীরা বুঝতে পারছে অনেক দিনের অভিমান জমে তার মনে। মীরা ঠোঁটের কোণে হাসি টেনে বলে, আপনার ভালোবাসার মানুষ ফাহিম আহমেদ। তুমি এসব কথা জানো কিভাবে? আমার থেকে এইসব কথা ভালো আর কে জানবে? মানে কে তুমি? আপনার ভালোবাসার মানুষ ফাহিম আহমেদ, আমার মামু। সেজুতি আন্টি অবাক হয়ে বলে, তুমি সেই মীরা? হ্যাঁ, আমি মীরা, যার জন্য আপনার আর মামুর জীবনটা নষ্ট হয়ে গেছে। তোমার জন্য কেন হবে? এসব আমার ভাগ্য ছিল। এসব কথা ছাড়ো। কেমন আছো তুমি? ছোটবেলায় তোমাকে অনেকবার দেখেছি তোমার মামুর সাথে। এসব কথা বোধহয় তোমার মনে নেই। থাকবি বা কী করে, তখন তুমি খুব ছোট ছিলে। এখন দেখতে তো আগে থেকেও মিষ্টি। ভালো আছি আন্টি, কিন্তু আমার মামু ভালো নেই। সেজুতি আন্টি উত্তেজিত হয়ে বলে, কেন? কি হয়েছে ওর? ও ঠিক আছে তো? আন্টি, মামু এখনও আপনার জন্য কষ্ট পায়। শুধু আমার ভাইয়ের জন্য আপনার কাছে ফিরে আসতে পারছে না। আমার মামুর জীবনে অনেক কষ্ট করেছে। আমার জন্য তার পরিবার ছেড়েছে, আমার জন্য তার ভালোবাসার মানুষ ছেড়েছে। আমি চাই আপনি আর মামু এবার এক হয়ে যান। না মীরা, তা হয় না। ফাহিম আমাকে ভুল বুঝছে, আর আমিও চাই না ওর ভুলটা ভাঙুক। আপনি চান না বাকিটা জীবন আপনার ভালোবাসার মানুষের সাথে কাটিয়ে দিতে? মীরার কথা শুনে সেজুতি আন্টি চোখের পানি পড়তে থাকে। চাই, এখনও খুব করে চাই, কিন্তু ও আমার থেকে অনেক আঘাত পেয়েছে। আমি চাই না নতুন করে আবার কোনো আঘাত দিতে। আন্টি, 20 বছর তো কম সময় নয়। দুজন দূর থেকে আঘাত পেয়ে গেছেন। আর না আন্টি, এবার তো রাজি হয়ে যান। ফাহিম কি রাজি হবে? মীরা হাসি মুখে ফুটিয়ে বলে, আমি যা বলি মামু তাই করে। তুমি একদম চিন্তা করো না মামুনি। মামুনি? বারে, আমার মামুর একমাত্র বউ আমার মামুনি হবে না তো কি হবে? সেজুতি আন্টি হেসে দিয়ে বলে, তুমি তো খুব দুষ্টু। শুনলাম তুমি নাকি বিয়ে করেছো। মীরা ভ্রু কুচকে তাকিয়ে বলে, তোমাকে এত বড় মিথ্যে কথাটা কে বলেছে? কেন, তুমি বিয়ে করোনি? বিয়েটা হয়েছে, কিন্তু আমি বিয়ে করিনি। মামু জোর করে বিয়ে দিয়েছে, আর ওই পাগল ডাক্তারটা জোর করে বিয়ে করেছে। কি বলছো? কিছুই তো বুঝতে পারছি না। আর পাগল ডাক্তারটা কি? পাগল ডাক্তারটা হলো আমার বর, ডাক্তার মিহান চৌধুরী। আমি যেদিন বাংলাদেশে আসি সেদিন আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করে। আমাকে সেই হসপিটালে নিয়ে যাওয়া হয়। আমাকে যে হসপিটালে নিয়ে যাওয়া হয় সেই হসপিটালে পাগল ডাক্তার ছিল। সেখানে তিনি আমাকে প্রথম দেখেন, আর তখনই নাকি আমাকে ভালোবেসে ফেললেন। এরপর আমার সব ইনফরমেশন কালেক্ট করে মামুকে ইমপ্রেস করে, আর মামুও ফিদা হয়ে যায়। একদিন অফিস থেকে ফিরে শুনি একটু পর আমার বিয়ে। আমি তখন খুব রেগে গেছিলাম, কিন্তু মামু আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে বিয়েতে রাজি করায়। মীরার কথা শুনে সেজুতি আন্টি হাসতে হাসতে বলে, তা না হয় বুঝলাম, কিন্তু তুমি ওকে পাগল ডাক্তার বলছো কেন? বলি কি আর সাধে? আমি তো জানতাম না তিনি বিয়ের প্ল্যান করে রেডি করে বিয়ের কিছুদিন আগে রাত 2টো বাজে, রাত 2টোরও বেশি বাজে, তিনি হসপিটাল থেকে সোজা আমার রুমে হাজির। আমাকে ঘুম থেকে তুলে আমাকে নিজের বাড়ি থেকে চোরের মতো পাঁচিল টপকাতে হয়েছে। আমি গেট দিয়ে যেতে বলেছি, না উনি পাঁচিল টপকে যাবেন, এটা নাকি প্রেমের একটা পার্ট, এতে আনন্দ পাওয়া যায়। আমি মনে করেছি কোনো কাজের জন্য নিয়ে যাচ্ছে, কিন্তু না, জিজ্ঞেস করলে বলে আমাকে চা খাওয়াতে নিয়ে যাচ্ছে। এটা শুনে আমার ইচ্ছে করছিল ওকে কোনো বিল্ডিংয়ের ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিতে, পারলে আমি একটু শান্তি হলেও পেতাম। তুমি বলো, কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ রাত 2টা বাজে তখন কাউকে ঘুম থেকে তুলে তার বাড়ি থেকে চোরের মতো বের হয়, উদ্দেশ্য চা খাওয়াবে বলে? একে পাগল ডাক্তার বলবো না তো আর কি বলবো? সেজুতি আন্টি হাসতে হাসতে পেটে হাত দিয়ে বলে, তোমার পাগল ডাক্তারের সাথে দেখছি একদিন দেখা করতে হবে। কালকে বিকালে যখন ওকে নিয়ে তোমাদের বাড়ি যাব তখন ওর সাথে তোমাকে পরিচয় করিয়ে দেব। সেজুতি আন্টি খুশি হয়ে বলে, তুমি আসবে আমাদের বাড়ি? কাল তো যেতেই হবে, বিয়ের পাকা কথা বলতে হবে না?
মীরার কথা শুনে সেজুতি আন্টি লজ্জায় গাল লাল হয়ে যায়। তার মীরা ওর মামুনির দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়। পরের দিন বিকালে সেজুতি আন্টির বাড়িতে মীরা আর মিহান যায়। ডোর বেল বাজালে বাড়ির কাজের লোক হল রুমে বসতে বলে বাড়ির লোক ডাকতে যায়। 10 মিনিটের মধ্যে হল রুমে সবাই এসে যায়। সেজুতি আন্টি, তার মা, সিরাজ, নিতু এবং তাদের ছেলে সজীব। মীরাকে দেখে নিতু অবাক হয়। তোমরা কে? তোমাদেরকে চিনলাম না তো। আমি মীরা চৌধুরী, আমার বর মিহান চৌধুরী। তুমি মীরা? তুই চিনিস নাকি ওদের? মাও। নিতু কিছু বলবে না দিয়ে মীরা বলে, নানু, তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল। কি কথা? নানু, তুমি বোধহয় জানো তোমার মেয়ে মানে সেজুতি আন্টি একজনকে খুব ভালোবাসতো। হ্যাঁ, ও তো বলেছিল ওর বাবা আর আমাকে। সেই ছেলেটা নাকি ওকে ভুল বুঝে ছেড়ে চলে যায়। কিন্তু তুমি এসব কথা জানো কি করে? তোমরা সেই ছেলের নাম বা বাড়ির ঠিকানা কিছু জানতে? না, আমরা বারবার জানতে চেয়েছি, ও কখনো কিছু বলেনি। নানু, তোমার মেয়ে যাকে ভালোবাসতো সে তোমার বৌমার বড় ভাই ফাহিম আহমেদ। সবাই চমকে ওঠে মীরার কথা শুনে। কি? ভাইয়া, কি বলছো এসব? যা সত্যি তাই বলছি। মীরা সত্যি কথা বলছে। আমি আর ফাহিম একে অপরকে ভালোবাসতাম। কি বলছিস? আমি কিছুই বুঝতে পারছি না। আমি বলছি বাকি। ফাহিম আহমেদ আমার মামু। সেজুতি আন্টি আর মামু একে অপরকে ভালোবাসতো। মামু তার বোন আর বোনের স্বামী যখন ডিভোর্স হয়ে যায় তখন তার বোনের সাথে তোমার ছেলের সাথে বিয়ে হয়। মামু মনে করে তোমার ছেলের জন্য তার বোন আর বোনের স্বামীর ডিভোর্স হয়েছে, এজন্য মামু সেজুতি আন্টিকে ভুল বুঝে তাকে ছেড়ে চলে যায়। সেজুতি আন্টির মা চোখে পানি নিয়ে মীরার দিকে তাকিয়ে বলে, তুমি সেই মীরা যার জন্য ফাহিম সব ছেড়ে চলে গেছিল? হ্যাঁ। তুই আমাদের এইসব কথা আগে কেন বলিসনি? তুই এত কিছু আমাদের থেকে লুকিয়ে গেলি কেন? আমার মনে হয় সেজুথি আন্টি আপনাদের ভালো কথা ভেবে এসব কিছু লুকিয়ে গেছে। সিরাজ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সুজু তার কথাগুলো জীবন নষ্ট হয়ে গেছে, সে ভেবে পাচ্ছে না। সব কথা এখন থাক। আমি চাচ্ছি মামুর সাথে সেজুতি আন্টির বিয়ে দিতে, সেজন্য আমরা এখানে এসেছি। আমি কি বলবো? আমার সে মুখ কি আছে? আমার ছেলের জন্য শুধু আমার মেয়েকে জীবন নয়, তোমার জীবন, তোমার মামুর জীবন নষ্ট হয়ে গেছে। আমার ছেলের জন্য সব থেকে বেশি ক্ষতি হয়েছে তোমার। আমি এসব কথা ভুলে গেছি। তুমি যদি বিয়েতে রাজি থাকো তাহলে কালকে বিয়েটা হবে। আমার কোনো আপত্তি নেই। আমার মেয়ের আমার সংসারে সুখ শান্তি জন্য এতদিন চুপ করেছিল। আমি মা হয়েও মেয়ের কষ্ট বুঝতে পারিনি। এখনও যদি ফাহিমকে বিয়ে করে সুখে থাকে তাতে আমার কোনো আপত্তি নেই। তাহলে আমি কালকে বিয়ের ব্যবস্থা করে ফেলছি। সেজুতি আন্টির মা হেসে দিয়ে বলে, তাহলে শুভ কাজের আগে মিষ্টি মুখ করতে হয়। তোমরা বসো, আমি মিষ্টি নিয়ে আসছি। সেজুতি আন্টির মা চলে গেলে মীরা গিয়ে সেজুতি আন্টির পাশে বসে বলে, জানো, আমি আজ খুব খুশি। তুমি আর মামু এক হতে যাচ্ছ। তাই বুঝি? হ্যাঁ, ভীষণ। তোমার ডাক্তারের সাথে আমার পরিচয় করিয়ে দেবে না? মিহান, এই হলো আমার মামুনি, মানে তোমারও মামুনি। আর মামুনি, এই হলো আমার পাগল ডাক্তার। সেজুতি আন্টির সাথে মীরা আর মিহান অনেক কথা বলে। মীরা ভুল করেও নিতু সিরাজের দিকে তাকায়নি। সজীব সব কথা শুনে মাথা নিচু করে ওখান থেকে চলে যায়। মীরা মিহান তাদের সব কিছু বুঝিয়ে দিয়ে বাড়ি থেকে বের হয়। মিহান চেয়েছিল মীরাকে নিয়ে এখন ঘুরতে যেতে, কিন্তু তার আগে মিহানের ফোনে একটা কল আসে। কে ফোন করেছিল? হসপিটাল থেকে। যেতে হবে? মিহান মুখ গোমরা করে বলে, মন খারাপ করো না, আমরা না হয় কাল মামুর বিয়ের পর ঘুমোতে যাব। আচ্ছা, আমি তোমাকে বাড়িতে নামিয়ে দিয়ে যাচ্ছি। ঠিক আছে। মীরা ওর মামুকে চৌধুরী বাড়িতে ডাকে। মামু চৌধুরী বাড়ি এসে দেখে মিহান, ওর পাপা আরও দুজন লোক বসে আছে। মিহান, মীরা কোথায়? আমার সাথে নাকি ওর গুরুত্বপূর্ণ কথা আছে। মামু, আপনি বসুন, আমি ডেকে আনছি। মীরা সিঁড়ি দিয়ে নামতে নামতে বলে, কাউকে যেতে হবে না, আমি এসে গেছি। মামনি, কি এমন কথা বলবি যে এত সকাল সকাল ডাকলি? বসো বলছি। মামু বসলে মীরা বলে, আমার আর মিহানের বিয়ের সময় তোমাকে একটা শর্ত দিয়েছিলাম, মনে আছে তোমার? মামু ঘাবড়ে গিয়ে বলে, মনে আছে। আমি তোমার জন্য মেয়ে দেখেছি, আমার তাকে পছন্দ হয়েছে, আমি চাই তুমি তাকে বিয়ে করো। কি বলছিস কি তুই? বিয়ের সব ব্যবস্থা করা হয়ে গেছে, একটু পরে তোমার বিয়ে। দেখ মা, আমি বিয়ে করব না।
তখন আমি তোকে বিয়েতে রাজি করানোর জন্য কথার কথা বলেছি। আমি এসব কিছু জানি না। তোমার কথায় আমি মিহানকে বিয়ে করেছি। তুমি যদি এখন বিয়েতে রাজি না হও তাহলে আমি সব ছেড়ে ছুড়ে চলে যাব। মামু চিন্তায় পড়ে যায়। মীরা যা জেদি, মেয়ে সত্যি চলে যায়। মামু কিছুক্ষণ ভেবে বলে, আচ্ছা, আমি রাজি। মামুর কথা শুনে সবার ঠোঁটে হাসি ফুটে ওঠে।